আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো 12 অধ্যায়ের বোর্ড অ্যানালাইসিস নিয়ে। তো বোর্ড অ্যানালাইসিস সম্পর্কে তোমরা জানো যে আমরা 12 অধ্যায়ের ক, খ এবং সৃজনশীলের যে টপিকগুলো আছে সমস্ত টপিকগুলোর প্রশ্নগুলো টপিক ওয়াইজ একত্রিত করে দিব, যাতে করে তোমরা সেগুলো দেখে বুঝতে পারো। সিমিলার টাইপের কোশ্চেনগুলো যেন তোমরা একই জায়গায় পেয়ে যাও, প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো ফার্স্টেই আসো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পর্বে কী কী আছে দেখো। আমরা দেখতে পাচ্ছি বেকিং পাউডারের সংকেত লিখো, সোডা অ্যাশ কি, ভিনেগার কি, অথবা ভিনেগারটা এইভাবে আসতে পারে সিরকা কি। তারপরে পাচ্ছি আমরা ফুড প্রিজারভেটিভস কি। আচ্ছা, দেন চর্বি কাকে বলে, টয়লেট ক্লিনারের মূল উপাদান কি, সাবান কি, সাবান আয়ন কি, ব্লিচ এর আণবিক সংকেত লিখো, অথবা ব্লিচিং পাউডারের সংকেত লিখো। দেখো, যেগুলা আমাদের মানে অনেক সময় থাকে না যে একই প্রশ্ন আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয় প্রশ্নে, তো আমরা কিন্তু সেগুলো অথবা দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি যে অথবা আকারে এইভাবে আসতে পারে। আচ্ছা, দেন বেকিং পাউডারের মূল উপাদান কি, কাপড় কাচা সোডা কাকে বলে, ইউরিয়ার সংকেত লেখো। তো এইগুলা ছিল। দেখি আরও হয়তো বা কিছু প্রশ্ন আছে। না, আমাদের ক এর মধ্যে বা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আমরা এই প্রশ্নগুলোই পেয়েছি। এবারে যাচ্ছি আমরা 12 অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নে। দেখো, 12 অধ্যায়ের অনুধাবন ও সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে আমরা এখন কথা বলবো সেগুলো নিয়ে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, বেকিং পাউডার কিভাবে কেক ফোলায় ব্যাখ্যা করো। সেকেন্ড, কেক তৈরিতে বেকিং সোডা ব্যবহার করা হয় কেন। 3, বদ হজমে বেকিং পাউডারের ভূমিকা ব্যাখ্যা করো। আচ্ছা, তারপরে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন কি বলতেছে দেখো, ইস্ট কিভাবে রুটি ফোলায় বা পাউরুটি ফোলায়। 5 নম্বর প্রশ্ন, খাদ্য সংরক্ষণে ভিনেগার বা সিরকার ভূমিকা ব্যাখ্যা করো। এভাবেও আসতে পারে। অথবা আচার সংরক্ষণে ভিনেগারের ভূমিকা ব্যাখ্যা করো। সেম কাজ, ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন ওই জীবাণুটাকে মেরে ফেলে। সো এইটাই কাজ। এখন সেটা আচার সংরক্ষণ হোক, খাদ্যদ্রব্য সংরক্ষণ হোক, বা অন্য যে কোনো কিছু সংরক্ষণ হোক না কেন, প্রশ্ন আমার সেম। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সাবান আয়নে খাদ্য লবণ যোগ করা হয় কেন ব্যাখ্যা করো। তারপরে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্নে বলতেছে যে ব্লিচিং পাউডারের দাগ উঠানোর কৌশল ব্যাখ্যা করো, অথবা ব্লিচিং পাউডার একটি জীবাণুনাশক ব্যাখ্যা করো, অথবা জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কেন। আচ্ছা, 8 নম্বরে বলতেছে সাবান এবং ডিটারজেন্টের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বরে ইউরিয়া কিভাবে উদ্ভিদের পুষ্টি যোগায় ব্যাখ্যা করো। মানে ইউরিয়া সার থেকে যে আমরা অ্যামোনিয়াম আয়ন যে উদ্ভিদ গ্রহণ করে এইটা এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, বর্ষাকালে খাবার লবণ গলে যায় কেন। নেক্সট, কোমল পানীয় কেন পান করা হয়। এবং সংক্ষিপ্ত সর্বশেষ প্রশ্ন, খড় পানিতে সাবান ফেনা তৈরি করে না কেন। আচ্ছা, তো এই টাইপের যে প্রশ্নগুলো আমরা এখানে দেখলাম এগুলো নিয়ে আমরা মূলত সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমাদের এই প্রশ্নগুলো আসতে পারে, তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো আমরা এবার যাচ্ছি সৃজনশীলের জন্য। সৃজনশীলের আমাদের এইখানে মূলত 3টা টাইপ আমরা রেখেছি, পুরো 12 অধ্যায়টিকে মানে 3টা টাইপে ভাগ করেছি। একটা হবে আমাদের গৃহস্থচালিত রসায়ন, এখানে আমরা খাবার দাবারের মধ্যে যে কেমিস্ট্রি রিলেটেড থাকে সেগুলো সেই টাইপের প্রশ্নগুলোকে একত্রিত করব। আর একটা হবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন, এখানে তোমরা দেখো সাবান, ডিটারজেন্ট, ব্লিচিং পাউডার, কাপড় কাচা সোডা ইত্যাদি রিলেটেড, টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, সমস্ত ক্লিনিং যে আইটেমগুলো সেগুলো আমরা ওই পর্বে কথা বলবো। আর সর্বশেষ হবে কৃষি ও শিল্পক্ষেত্রের রসায়ন। ওকে, তো তাহলে চলো আমরা এখন গৃহস্থলী রসায়নটাকে মানে এখানের প্রশ্নগুলোকে আমরা একটু কথা বলি এটা নিয়ে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো, এ একটি হাইড্রোকার্বন যার আণবিক ভর 26, যৌগটিতে 7.69% হাইড্রোজেন আছে। ঘ নাম্বার প্রশ্ন যেটা বলেছে আমাকে যে উদ্দীপকের এই যৌগটি থেকে খাদ্য সংরক্ষক প্রস্তুত সম্ভব বিশ্লেষণ করো। খাদ্য সংরক্ষক প্রস্তুত সম্ভব দ্যাট মিনস এখানে ভিনেগার, ঠিক আছে, ভিনেগারের কথা বলা হয়েছে। বেসিক্যালি দেখো এই যে প্রশ্নটা ঘ নাম্বার যে প্রশ্নটা, এটা এমন একটা প্রশ্ন যেখানে তুমি বলতে পারো 3টা অধ্যায়ের একটা কনসেপ্ট তোমার লাগবে। প্রথম কথা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে না, পার্সেন্টেজ দেওয়া থেকে তোমাকে এখান থেকে মূলত আণবিক সংকেতটা বের করতে হবে। নাম্বার 2, সেখান থেকে তোমাকে হয়তো আমি জানি না আণবিক সংকেত কি আসবে, যেহেতু হাইড্রোকার্বন বলছে তার মানে হয়তো অ্যালকেন, অ্যালকাইনের কিছু একটা হবে, সেখান থেকে তোমাকে যেতে হবে জৈব অ্যাসিডে। এবং যেহেতু খাদ্য সংরক্ষক বলছে তখন তোমাকে আবার ওইটার এক্সপ্লেনেশন করতে হবে যে না, ইথানোয়িক অ্যাসিডকে আমরা ভিনেগার বলি, ভিনেগারের হাইড্রোজেন আয়ন জীবাণুদেরকে মেরে ফেলে বা হাইড্রোজেন আয়ন উপস্থিত থাকলে জীবাণুগুলো সেখানে সার্ভাইভ করতে পারে না। সো এইভাবে আসলে বেসিক্যালি এই প্রশ্নটা আমি 3টে জায়গাতেই বা 3টে চ্যাপ্টারেই অ্যাপ্লাই করতে পারি। আমি চাইলে এটা চ্যাপ্টার 6-এর জন্য দিতে পারি, চাইলে এটা চ্যাপ্টার 11-এর জন্য দিতে পারি, চাইলে এটা চ্যাপ্টার 12-এর জন্য দিতে পারি। সো চ্যাপ্টার 12 এটা দেওয়া হয়েছে। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন কি বলতেছে এখানে। 2 নম্বর প্রশ্নে বলতেছে CnH2n+1 COOH। আচ্ছা, C17H35 COONA, এখানে n এর ভ্যালু হচ্ছে 2 বলে দিছে, এই যে n এর ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, এখন বলতেছে উদ্দীপকের 1 নং যৌগ থেকে খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব।
ব্যাখ্যা করো। খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব, ব্যাখ্যা করো। অর্থাৎ তো খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব কিনা এটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে। সো দেখো এন এর মান 2 যেহেতু, তার মানে এটা হবে প্রোপানয়িক অ্যাসিড। প্রোপানয়িক অ্যাসিড থেকে আমাকে ইথানোয়িক অ্যাসিডে আসতে হবে, দেন সেই ইথানোয়িক অ্যাসিড নিয়ে আমাকে কাজ করতে হবে। সো এই প্রশ্নটাও কিন্তু তোমার 11 অধ্যায় এবং 12 অধ্যায়ের একটা কম্বিনেশন, মানে দুইটা অধ্যায় মিলে প্রশ্নটা করা হয়েছে এবং অ্যান্সারটাও তোমাকে ওইভাবেই মানে সাজাতে হবে আর কি। আচ্ছা, আমরা যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একই মনোমার প্রোপিন ব্যবহার করে এ পলিমার এবং ভিন্ন ভিন্ন মনোমার অ্যাডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাইএমএন ব্যবহার করে বি পলিমার উৎপন্ন করা যায়। আবার খাবার সোডার সাথে টার্টারিক অ্যাসিড মিশালে সি যৌগ উৎপন্ন হয়। গ নাম্বার, উদ্দীপকের সি যৌগটি কিভাবে পাউরুটি ফোলায়? তার মানে যে টার্টারিক অ্যাসিড বলছে, খাবার সোডা সাথে টার্টারিক অ্যাসিড মিশালে সি যৌগ উৎপন্ন হয়। সো এটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার থেকে আমরা কিভাবে কেক বা পাউরুটি ফুলাতে পারি সেই সংশ্লিষ্ট বিক্রিয়া এখানে জানতে চাচ্ছে। আচ্ছা, এরপরটা যাচ্ছে দেখো 4 নম্বর প্রশ্ন। এখানে দুটো চিত্র আছে। এখানে বলতেছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড থেকে এক্স গ্যাস কি হবে বলতো? এক্স গ্যাস হবে তোমার অ্যামোনিয়া গ্যাস। আর ওয়াই বলতেছে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনকে তাপ দিলে ওয়াই গ্যাস, তার মানে ওয়াই গ্যাস হবে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ একটা পাত্র থেকে পাচ্ছি আমরা অ্যামোনিয়া গ্যাস আর একটা পাত্র থেকে পাচ্ছি আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখন বলতেছে যে এক্স এবং ওয়াই ব্যবহার করে বেকিং পাউডার এবং ইউরিয়া প্রস্তুত সম্ভব, কি বিশ্লেষণ করো। মানে কি অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই দুইটাকে নিয়ে আমরা দুইটা জিনিস বানাতে পারি, একটা হচ্ছে বেকিং সোডা আর একটা হচ্ছে ইউরিয়া সার। তো এই রিলেটেড ইনফরমেশনগুলো বিক্রিয়াগুলো আমাকে এখানে জাস্ট করতে বলা হবে। আচ্ছা, তা আমাদের গৃহস্থলীর রসায়নে আমরা এই কয়টা প্রশ্নই পেয়েছি। এবারে যাচ্ছি আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন। মেইনলি এই পার্টটা এই অধ্যায়টাকে লিড করতেছে, বা এই অধ্যায়ের মূল পার্টই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন, কারণ এখান থেকে প্রশ্ন খুব বেশি আসে, অনেক রকমের প্রশ্ন আমাদের এখান থেকে সলভ করতে হয়। তো আমরা এখন ওই টাইপের প্রশ্নগুলো এখানে আলোচনা করব। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে এরকম, C17H35COONA। আচ্ছা, 1 নং যৌগটির কাপড় পরিষ্কারের কৌশল বর্ণনা করে। 1 নং যৌগটিকে বলতো, 1 নং যৌগটি হচ্ছে 2 নং যৌগটি হচ্ছে সাবান। সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে সেটার একটা কৌশল আমাকে বর্ণনা এখানে করতে বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন যাচ্ছে দেখো, কয়েকটি পরিষ্কার সামগ্রী দেওয়া হলো, সাবান, ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট। 2 নং যৌগের পরিষ্করণের কৌশল বর্ণনা করো। আচ্ছা, এটা হতে পারে ব্লিচিং পাউডারের পরিষ্করণের কৌশল। আর ঘ নাম্বার কোশ্চেন, 1 ও 3 নং অপেক্ষা বলতেছে 1 নং অপেক্ষা 3 নং উত্তম পরিষ্কারক বিশ্লেষণ করো। সো দেখো এই উদ্দীপকের মধ্যে দুইটা প্রশ্ন, গ এবং ঘ দুইটাই পরিষ্কার পরিচ্ছন্নতা রিলেটেড। এখানে বলতেছে যে ব্লিচিং পাউডার কিভাবে পরিষ্কার করে বা কিভাবে দাগ উঠায়, হ্যাঁ, এটা বর্ণনা করতে বলছে। আর এখানে বলতেছে যে 1 নং অপেক্ষা 3 নং উত্তম পরিষ্কারক, লাইক সাবান থেকে ডিটারজেন্ট উত্তম পরিষ্কারক, এই জিনিসটা আমাকে এখানে বর্ণনা করতে বলা হয়েছে ঘ নাম্বার প্রশ্নে, 2 নং এর ঘ নাম্বার প্রশ্নে। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো এর পরবর্তী অংশে কি বলছে। আচ্ছা, কয়েকটা যৌগ যার সংকেত সোডিয়াম লরাইল সালফেট এবং সোডিয়াম স্টিয়ারেট। এখন বলতেছে উদ্দীপকের COD এর মধ্যে কোনটি কাপড়ের ময়লা পরিষ্কারে অধিক সুবিধাজনক, বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। সোডিয়াম লরাইল সালফেট হচ্ছে ডিটারজেন্ট, সোডিয়াম স্টিয়ারেট হলো সাবান। তাহলে সাবান এবং ডিটারজেন্টের মধ্যে কে আসলে উত্তম পরিষ্কারক, এইটা এখন আমাকে এই প্রশ্নে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। দেখো এর পরবর্তী প্রশ্নে কি বলেছে। আচ্ছা, চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করছে, এক্স সলিড এবং ওয়াই লিকুইড। ওয়াই হবে কে বলতো? এক্স সলিড হচ্ছে সাবান আর ওয়াই লিকুইড হচ্ছে গ্লিসারিন এবং সাবান পাচ্ছি আমরা যখন চর্বির সাথে ক্ষার যখন বিক্রিয়া করাবো তখন আমরা এই জিনিসগুলো পাবো। ওকে, এবারে আসো, বলতেছে যে উদ্দীপকের এক্স তেল ও গ্রিস জাতীয় ময়লা পরিষ্কার করতে পারলেও কাপড়ে দাগ ওঠাতে পারে না, বিশ্লেষণ করে। এক্স কে বলতো? সাবান কি করতে পারে? সাবান মূলত তোমার জামা কাপড়ের তেল চর্বি ময়লাকে রিমুভ করতে পারে, কিন্তু দাগ উঠাতে পারে তো ব্লিচিং পাউডার। সাবানের পক্ষে তো দাগ উঠানো সম্ভব নয়। তো এখানে এই কথাটাই বলতেছে যে সাবান তেল চর্বি উঠাতে পারলেও বা রিমুভ করতে পারলেও কাপড় থেকে দাগ তো তুলতে পারবে না। সো এইখানে আসলে ওই কথাগুলোই আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো দেখো 5 নম্বরে কি বলেছে আমাদেরকে, যে সমুদ্রের পানি এর গাঢ় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ এক্স এবং ক্লোরিন পাওয়া যাচ্ছে। তাহলে এক্স যৌগটাকে বলতো? এক্স যৌগটা হচ্ছে মূলত সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমরা চর্বি মিশাবো তখন পাবো আমরা সাবান, যেটা কিনা একটা পরিষ্কারক পদার্থ। তো বলতেছে দেখো
উদ্দীপকের প্রস্তুতকৃত এক্স ও ওয়াই এর মধ্যে একটি আমাদের ত্বক পরিষ্কার করতে ব্যবহার করা যায়, ব্যাখ্যা করো। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দিয়ে তো আমরা ত্বক পরিষ্কার করি না, আমরা ওয়াই যে সাবান দিয়ে আমরা আমাদের ত্বক জামা কাপড় পরিষ্কার করি, এখানে মূলত এই কথাটাই বোঝানো হয়েছে প্রশ্নে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশ। দেখো C12H26SO4 লরাইল সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এম হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। এখন বলতেছে যে উদ্দীপকের এম যৌগটির ময়লা পরিষ্কারের কৌশল বর্ণনা করো, অর্থাৎ এম থেকে যে সোডিয়াম লরাইল সালফেট বা ডিটারজেন্ট থেকে কিভাবে ময়লা পরিষ্কার করা যায় এটা আমাকে বর্ণনা করতে বলেছে। নেক্সট প্রশ্ন দেখো CnH2n+1OH এদের মান 12। তাহলে বলতেছে উদ্দীপকের এই যৌগটি থেকে ডিটারজেন্ট প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো। ডিটারজেন্ট তার মানে কি, আমরা লরাইল অ্যালকোহল থেকে কিভাবে ডিটারজেন্ট প্রস্তুত করা যায় এইটা আমাকে সমীকরণ সহ বর্ণনা করতে হবে। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো C12H25SO4H সোডিয়াম হাইড্রোক্সাইড লরাইল সালফেট, লরাইল হাইড্রোজেন সালফেট। আচ্ছা, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হলো, তাহলে বি হবে কি সোডিয়াম লরাইল সালফেট এবং পানি। এখন বলতেছে বি যৌগটির একটি প্রান্ত তেল বা ধুলাবালু অপসারণ করে যথাযথ ক্রিয়া কৌশলের মাধ্যমে বিশ্লেষণ করে, মানে ডিটারজেন্ট যে ধুলাবালু ময়লা অপসারণ করতে পারে এইটা আমাকে যথাযথ সমীকরণ দিয়েই বর্ণনা করতে হবে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো ব্লিচিং পাউডার এবং ভিনেগার। তা বলতেছে উভয় পাত্রের পদার্থ জীবাণুনাশক হিসেবে ক্রিয়া করলেও ব্যবহারের ক্ষেত্রে ভিন্ন, বিশ্লেষণ করো। তার মানে এই যে ব্লিচিং পাউডার কি করে বলতো, কাপড় চোপড় থেকে জীবাণুকে মেরে ফেলে, আর ভিনেগার কি করে বলতো, খাবারের মধ্যে যদি কোনো জীবাণু আসে সেই খাবারের জীবাণুটাকে সে মেরে ফেলে। আচ্ছা, ব্লিচিং পাউডার শুধুমাত্র কাপড় চোপড়ের জীবাণু মারে এমনটা না, মেনলি কাপড় চোপড় থেকে রংটাকে সে কালারফুল জিনিসকে সে রিমুভ করতে পারে। আমাদের এনভায়রনমেন্টের যে জীবাণুগুলো আছে সেগুলো আমরা ব্লিচিং পাউডার দিয়ে দূর করি, আর খাবারের যে জীবাণুগুলো আছে সেগুলো আমরা ভিনেগার দ্বারা সেগুলোকে আমরা প্রোটেক্ট করি। এখন বলতেছে যে হ্যাঁ, উভয় জীবাণুনাশক হলো ব্যবহারের ক্ষেত্রে ভিন্ন, একটা হচ্ছে এনভায়রনমেন্ট ক্লিন করার ক্ষেত্রে আর একটা হচ্ছে খাবার দাবার ভালো রাখার ক্ষেত্রে। এবারে বলতেছে দেখো ফসফরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইজিকোস টু পাচ্ছি আমরা সোডিয়াম ফসফেট প্লাস পানি। বলছে খাওয়ার পানিতে কার্যকর একটি পরিষ্কারক সামগ্রীর প্রস্তুতিতে এক্স যৌগের ভূমিকা মূল্যায়ন করো। আচ্ছা, খেয়াল করো, এক্স যৌগটাকে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, ফসফরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন বলতেছে খড় পানিতে কার্যকর একটি পরিষ্কারক সামগ্রী প্রস্তুত। খড় পানিতে কার্যকর ডিটারজেন্ট খড় পানিতে কার্যকর হয়, ঠিক আছে কথাটা। তাহলে ডিটারজেন্ট যখন আমরা প্রস্তুত করি তখন সেখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন আছে না? ইয়েস। তাহলে এইটা যে আমরা ডিটারজেন্ট প্রস্তুত করব সেই ডিটারজেন্ট প্রস্তুতির ক্ষেত্রে এক্স যৌগের ভূমিকা মূল্যায়ন করো, মানে তোমার ডিটারজেন্ট প্রস্তুত করার ক্ষেত্রে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডটা কাজে লাগবে, এটা তোমাকে বিক্রিয়া সহকারে ব্যাখ্যার মধ্যে ওই কথাগুলো নিয়ে আসতে হবে এবং সেগুলো তোমাকে সুন্দরভাবে ব্যাখ্যাও করে দিতে হবে। আচ্ছা, গেল এটা। আমরা যাচ্ছি আমাদের এর পরবর্তী যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোতে। আমরা সাবান এবং ডিটারজেন্ট রিলেটেড প্রশ্নগুলো অনেক পেয়েছি, সামনে হয়তো বা ব্লিচিং পাউডার রিলেটেড প্রশ্নগুলো আমরা পাবো। আচ্ছা, দেখো পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী অংশে দেখো কি বলেছে। C17H35COONA সাবান, CaOClCl ব্লিচিং পাউডার আর CH3CH210 সোডিয়াম লরাইল সালফেট জেড যৌগ, ওয়াই হচ্ছে ব্লিচিং পাউডার, এক্স হচ্ছে সাবান। বলতেছে উদ্দীপকের ওয়াই যৌগটির কাপড়ের দাগ ওঠানোর কৌশল বর্ণনা করো। আমাদের ব্লিচিং পাউডার কিভাবে কাপড় থেকে দাগ তুলে সেটা দেখাতে বলা হয়েছে। আর ঘ নম্বরে বলতেছে উদ্দীপকের এক্স যৌগটি চেয়ে জেড যৌগটি খড় পানিতে বেশি কার্যকর, মানে এক্স যৌগটা খড় পানিতে অতটা কার্যকর ভূমিকা পালন করে না, কিন্তু জেড যৌগটা খড় পানিতে ভূমিকা পালন করতে পারে। এইটা আমাকে যুক্তিসহ এখানে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, গেল এগুলো। যাচ্ছি পরবর্তী অংশ, দেখো কি বলছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি যদি ক্লোরিন গ্যাস মিলাও তখন তুমি পাবো বি মানে কি ব্লিচিং পাউডার। আর যদি তুমি HCl মিলাও তাহলে পাবো ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি, তার মানে এটা হচ্ছে এ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এখন বলছে উদ্দীপকের বি যৌগটি জীবাণু ধ্বংস এবং কাপড়ের রং বিনষ্ট করতে সক্ষম, মানে ব্লিচিং পাউডার তোমার জীবাণু ধ্বংস করতে পারে এবং কাপড় থেকে দাগ তুলতে পারে। এই পয়েন্টটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, এরপরে প্রশ্নে কি বলেছে। আমরা যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। দেখো 13 নম্বর প্রশ্নে বলেছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন থেকে আমরা পাচ্ছি কিউ যৌগ। কিউ যৌগটা কি বলতো, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড প্লাস পানি। এখন এখানে বলতেছে যে উদ্দীপকের কিউ যৌগটির কাপড়ের দাগ উঠানোর কৌশল ব্যাখ্যা করো। গেল এটা। তারপরটা দেখো 14 নম্বর, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে পাচ্ছি এ এবং বি গ্যাস। বি গ্যাস হচ্ছে
কার্বন ডাইঅক্সাইড, আর এ হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এ প্লাস H2O ক্যালসিয়াম অক্সাইড, H2O হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, OH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্লোরিন মিলে ডি, তাহলে ডি হচ্ছে কি ব্লিচিং পাউডার, তাই না? এরকমভাবে আমাকে হিসাব করতে হবে। ডি হচ্ছে ব্লিচিং পাউডার। এখন বলতেছে যে ডি যৌগটা একটা বিরঞ্জক পদার্থ হিসেবে কাজ করতে পারে, জীবাণুনাশক হিসেবে কাজ করতে পারে, ব্যাখ্যা করে। সো আমরা এটা আসলে এখান থেকে ব্যাখ্যা করে দিব। নেক্সট প্রশ্ন দেখো, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে X যৌগ ও পানি উৎপন্ন হলো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঘ নাম্বার, উদ্দীপকের X যৌগ কাপড়ের দাগ ওঠানোর জন্য ব্যবহারের কৌশল বিশ্লেষণ করো। মানে X যৌগটা কাপড়ের দাগ উঠানো যায়, এই জন্য এইটা আসলে কি করতে হবে বলো তো? এইটা আসলে ব্যাখ্যা করতে হবে X যৌগটা। আচ্ছা, এর পরটাতে আসো, দেখো পটাশিয়াম ক্লোরাইড এর গাঢ় দ্রবণ, পটাশিয়াম ক্লোরাইড এর গাঢ় দ্রবণ এখানে নেওয়া হয়েছে অ্যানোড এবং ক্যাথোড। তাহলে আমরা জানি ক্যাথোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন, অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। তাহলে এখন বলতেছে কি, দেখো ঘ নাম্বার প্রশ্ন, যে অ্যানোডে উৎপন্ন পদার্থটি কি? অ্যানোডে আসলে কি উৎপন্ন হবে? অ্যানায়নকে ক্লোরিন। তাহলে ক্লোরিন যে গ্যাস পদার্থটিকে কলিচুনের মধ্যে চালনা করলে যে মূল পদার্থটি উৎপন্ন হয়, কলিচুনের মধ্যে চালনা করলে যে জিনিসটা উৎপন্ন হয়, এটা একটা শক্তিশালী জীবাণুনাশক, এটা একটা শক্তিশালী জীবাণুনাশক, বিশ্লেষণ করো, ব্যাস। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশ। দেখো এর পরবর্তী অংশে কি বলেছে। আচ্ছা, বি পাত্র এবং সি পাত্র গলিত ক্যালসিয়াম ক্লোরাইড, কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং গলিত ক্যালসিয়াম ক্লোরাইড। তার মানে বলতেছে এখানে দেখো ঘ নাম্বারে বলতেছে যে সি পাত্রের অ্যানোডে উৎপন্ন গ্যাস বি পাত্রে চালনা করলে কিভাবে কাপড়ের দাগ পরিষ্কার করবে। অর্থাৎ সি পাত্রের অ্যানোডে উৎপন্ন গ্যাস, সি পাত্রের অ্যানোডে কি উৎপন্ন হবে? ক্লোরিন গ্যাস। বি পাত্রে চালনায় করলে, বি পাত্রে কি আছে? কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি আমরা ক্লোরিন গ্যাস চালনা করি, তাহলে যেটা উৎপন্ন হবে সেটাকে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার কি করবে বলো তো? এখান থেকে ময়লা, এখান থেকে দাগ উঠাবে, তারপরে জীবাণুনাশক হিসেবে কাজ করবে, ইত্যাদি ইত্যাদি। তারপরটা দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন, তাহলে এ হচ্ছে ব্লিচিং পাউডার, আমরা জানি ক্যালসিয়াম ক্লোরাইড হাইপোক্লোরাইড। এই যৌগটি কিভাবে জীবাণু ধ্বংস করে ব্যাখ্যা করো। গেল। তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলছে এখানে, যে অ্যামোনিয়ার দ্রবণ ও আইসোপ্রোপাইল অ্যালকোহলের মিশ্রণ এম, তার মানে এম হচ্ছে গ্লাস ক্লিনার। আচ্ছা, লরাইল অ্যালকোহল জৈব অ্যাসিড, তাহলে কি হবে? লরাইল হাইড্রোজেন সালফেট প্লাস পানি। এই লরাইল হাইড্রোজেন সালফেট প্লাস ক্ষার, তার মানে আর হচ্ছে ডিটারজেন্ট প্লাস পানি। তাহলে আমাদের MnR, এটা তিনটা যৌগ সম্পর্কে আমরা এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার, একটা কনসেপ্ট পেয়েছি। এবারে দেখো আমাদের কাজ হচ্ছে কি, এখান থেকে প্রশ্নগুলোর অ্যান্সার, মানে প্রশ্নের ধরনটা বোঝা আর কি। তো ফার্স্টে যেটা বললো এখানে যে এম যৌগটি পরিষ্কারক হিসেবে কাজ করে, বর্ণনা করো। এম যৌগটি পরিষ্কারক হিসেবে কাজ করে, বর্ণনা করো। তার মানে এম যৌগটা কে ছিল মনে আছে? গ্লাস ক্লিনার, আইসোপ্রোপাইল অ্যালকোহল এবং অ্যামোনিয়া দ্রবণ। আর ঘ নম্বরে বলতেছে আর যৌগটি কাপড় পরিষ্কারের ক্ষেত্রে সর্বোত্তম পরিষ্কারক উপাদান বিশ্লেষণ করো। মানে কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে যে যা কিছু আছে এর মধ্যে সব থেকে উত্তম পরিষ্কারক হচ্ছে ডিটারজেন্ট। তাহলে আর ছিল তোমার ডিটারজেন্ট, তো এখানে আমাকে ওইটাই ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো অ্যামোনিয়া পানি আইসোপ্রোপাইল অ্যালকোহল, তার মানে হচ্ছে গ্লাস ক্লিনারের উপাদান পি হচ্ছে, আর লরাইল অ্যালকোহল প্লাস অ্যাসিড কিউ, যেটা বললাম একটু আগেই, এবং কিউ প্লাস ক্ষার আর হচ্ছে তোমার ডিটারজেন্ট পাউডার। তো দেখো এই কোশ্চেন দুটো কিন্তু সেম, মানে এর আগের প্রশ্নটা প্লাস এই প্রশ্নটা, দুটো প্রশ্নই হুবহু সেম টু সেম টাইপের। হয়তো একটা বরিশাল বোর্ডে আসছে, আর একটা আমরা অন্য যে কোনো একটা বোর্ড থেকে পাচ্ছি। আচ্ছা, এরপরের প্রশ্নে যাচ্ছি। দেখো বলতেছে একটি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, এর সাথে তরল কার্বন ডাইঅক্সাইড উচ্চ চাপে এবং 130 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে বি যৌগ উৎপন্ন হয়। এ থেকে অন্য একটি ভিন্নধর্মী সারও উৎপাদন করা যায়। এখন বলতেছে এই যৌগ হতে সোডা অ্যাশ, তার মানে সোডা অ্যাশ বলতে বোঝানো হচ্ছে যে আমাদের সোডিয়াম কার্বনেট, সোডা অ্যাশ। তার মানে এখান থেকে আমাকে সোডা অ্যাশ প্রস্তুতি, আমরা জানি সোডা অ্যাশ কিন্তু কাপড় কাঁচা সোডার সংকেতের মূল উপাদান। সো এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের সিলেট বোর্ড 19 সালে এসেছিল, তো আমরা এটাও তোমাদেরকে এখানে মেনশন করে দিলাম। তো গেল এটুকু। এবারে যাচ্ছি আমরা একটা ডিফারেন্ট টাইপ, কৃষি ও শিল্পক্ষেত্রের রসায়নে। তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন টাইপ 5, কৃষি ও শিল্পক্ষেত্রের রসায়ন। তো এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা এখান থেকে পাচ্ছি যে H4N2CO বলতেছে কার্বন ডাইঅক্সাইড ও অ্যামোনিয়া ব্যবহার করে উদ্দীপকের এই যৌগটির প্রস্তুতি বর্ণনা করে। এইটা আসলে কি আলটিমেটলি? এইটা আসলে আলটিমেটলি কিন্তু ইউরিয়া সার। এই যে
এরকম দেখানো যায়, NH2 বন্ধন CO NH2 দুইটা নাইট্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন, চারটা হাইড্রোজেন। তো এখান থেকে আমাকে এটা বর্ণনা করতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন যাচ্ছে, দেখো কি বলতেছে যে 1 নং টেস্ট টিউব দেখতে পাচ্ছি কে কে আছে, কার্বনের যৌগ, যে কোনো কার্বনের যৌগ হতে পারে সেটা ক্যালসিয়াম কার্বনেট প্লাস লঘু খনিজ অ্যাসিড বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বোঝানো হচ্ছে। সো কার্বনের যৌগ প্লাস খনিজ অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে এখান থেকে। এখন বলতেছে 1 নং টেস্ট টিউবে উৎপন্ন গ্যাসের সাহায্যে ইউরিয়ার প্রস্তুতি বিক্রিয়া সহ লেখো এবং কৃষিক্ষেত্রের ব্যবহার আলোচনা করেছে। দুইটা কাজ, তুমি এই যে কার্বনের যৌগ প্লাস লঘু খনিজ অ্যাসিড মানে ক্যালসিয়াম কার্বনেট হতে পারে, ম্যাগনেসিয়াম কার্বনেট হতে পারে, এর সাথে লঘু খনিজ অ্যাসিড বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বোঝানো হচ্ছে। বিক্রিয়া করার ফলে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, এই গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করতে পারবা, প্লাস ইউরিয়া সারের ব্যবহার নিয়েও আলোচনা করা যাবে এখানে, ইউরিয়া সার প্রস্তুতি প্লাস ইউরিয়া সারের ব্যবহার। আচ্ছা, আমরা যাই এর পরবর্তী যে অপশনগুলো আছে সেখানে। 3 নম্বরে দেখো, 3 নম্বরে কি বলেছে আমাদেরকে। আচ্ছা 3 নম্বরে বলতেছে কার্বন ডাই অক্সাইড, দেখো কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া মিলে উৎপন্ন হবে একটা X যৌগ, সেখান থেকে আমরা X থেকে Y এবং পানি তৈরি করতে পারছি। আচ্ছা, অ্যামোনিয়াম কার্বামেট, দেন সেখান থেকে আমরা ইউরিয়া এবং পানি উৎপন্ন করতে পারবো। বলতেছে উদ্দীপকের Y যৌগটি মানে ইউরিয়া প্রস্তুতি সহ কৃষিক্ষেত্রে ব্যবহারের উপযোগী, তার মানে ইউরিয়া সারটাকে আমরা কিভাবে কৃষিক্ষেত্রে কাজে লাগাতে পারি এটা সম্পর্কে এখানে বর্ণনা করতে বলা হয়েছে। অ্যামোনিয়াম ক্লোরাইড, লাইম ওয়াটার, এ গ্যাস, ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি উদ্দীপকের এ যৌগ হতে ইউরিয়া সার। অ্যামোনিয়াম ক্লোরাইড, তো এখানে দেখো যেটা বলতে পারি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখান থেকে এ গ্যাস হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, ক্যালসিয়াম ক্লোরাইড, পানি উৎপন্ন হচ্ছে, এ যৌগ হতে ইউরিয়া, তার মানে কি অ্যামোনিয়া গ্যাস থেকে কিভাবে ইউরিয়া সারটা আসলে প্রস্তুত করা যায়, এই রিলেটেড প্রশ্ন আমাকে এখানে করতে বলা হয়েছে। আচ্ছা ওকে, তারপরে নেক্সট প্রশ্ন দেখো, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া উচ্চ চাপ থেকে X এবং পানি, তাহলে X যৌগটি হচ্ছে ইউরিয়া। তো বলতেছে 1 নং বিক্রিয়ায় উৎপাদ X, তার মানে তুমি এখান থেকে যে X যৌগ পাচ্ছ শিল্প এবং কৃষি উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এটা শিল্প ক্ষেত্র এবং কৃষি ক্ষেত্রে উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শিল্প ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন, ইউরিয়ার থেকে কিন্তু মেলামাইন সার, ইউরিয়া থেকে মেলামাইন প্রস্তুত করা যায়। আমরা আমাদের যে মেলামাইনের প্লেট, গ্লাস বা ছোট ছোট বাটি দেখতে পাই, এগুলো মূলত ইউরিয়া সারের থেকেই তৈরি হয় আর কি। আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে, দেখো কি বলতেছে। সুমন সুনামগঞ্জে বেড়াতে গিয়ে সেখানকার মাটিতে প্রচুর পরিমাণে X যৌগটি দেখতে পেল, যা সিমেন্ট শিল্পের প্রধান উপাদান। সিমেন্ট শিল্পের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম কার্বনেট, সিমেন্ট শিল্পের প্রধান উপাদান। Xকে উত্তপ্ত করে Y ধরনের যৌগ পেল, তার মানে ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করলে পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড যৌগ, যেটা পাওয়া যায় আর কি। X কঠিন প্লাস গ্যাসীয়। উদ্দীপকের Z যৌগ এবং অ্যামোনিয়া থেকে উৎপন্ন সার কিভাবে উদ্ভিদ শোষণ করে বিশ্লেষণ করো, ইউরিয়া সারের কথা বলা হয়েছে। আচ্ছা তাহলে বলতেছে দেখো যে Xকে উত্তপ্ত করলে Y ধরনের গ্যাস পেলো, তার মানে Xকে আমরা তাপ দিচ্ছি, সেই তাপ থেকে আমরা Y কঠিন, তার মানে ক্যালসিয়াম অক্সাইড, Y হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর Z হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে বলতেছে উদ্দীপকের Z যৌগ, তার মানে কার্বন ডাইঅক্সাইড যৌগ এবং অ্যামোনিয়া থেকে তুমি কিভাবে, তাহলে এখানে বলতেছে যে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া থেকে উদ্ভিদ শোষণ করতে পারে এমন একটা সার আসলে প্রস্তুত করতে হবে, যেটা কিনা মূলত ইউরিয়া সারের কথা বোঝানো হচ্ছে। আচ্ছা আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। চুনা পাথরকে তাপ দিলে কি উৎপন্ন হয়, X ক্যালসিয়াম অক্সাইড, Y কার্বন ডাইঅক্সাইড। আর বলতেছে যে অ্যামোনিয়া আর Y মিলে হচ্ছে Z, তার মানে Z হচ্ছে ইউরিয়া, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিলে ইউরিয়া সার প্রস্তুত হচ্ছে, যেটা কিনা Z। এন্ড বলতেছে Z যৌগটি উদ্ভিদ কর্তৃক কিভাবে শোষিত হয় সমীকরণ সহ বর্ণনা করো, তার মানে উদ্ভিদ কিভাবে ইউরিয়া সারকে শোষণ করতে পারবে, গ্রহণ করতে পারবে, এটা আমাকে সমীকরণ সহ এখানে বর্ণনা করতে হবে। সোডিয়াম কার্বনেট HCl মিলে উৎপন্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড, কার্বনেট মূলক যেহেতু আছে কার্বন ডাইঅক্সাইড। এখন এই কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়া গ্যাস বিক্রিয়া করে বি হলো ইউরিয়া সার, বি হচ্ছে ইউরিয়া সার। বলছে উদ্ভিদ কর্তৃক বি যৌগটি শোষণের কৌশল বিক্রিয়া সহ বর্ণনা করো। আচ্ছা এরপরটা যাচ্ছে দেখো, এ একটি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। আচ্ছা ঝাঁঝালো গন্ধ, আচ্ছা এর সাথে তরল কার্বন ডাইঅক্সাইড উচ্চ চাপে এবং 130 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে বি যৌগ উৎপন্ন হয়, এ থেকে অন্য একটি ভিন্নধর্মী সার উৎপাদন করা যায়। এখানে আলটিমেটলি এ বলতে মূলত অ্যামোনিয়াকে বোঝানো হচ্ছে, এ বলতে আমরা অ্যামোনিয়াকে বুঝতেছি আর কি। আচ্ছা অ্যামোনিয়াকে বুঝতেছি। আচ্ছা এখন বলতেছে একজন কৃষক মাটির গুণাগুণ বিচারে বি ও সি যৌগ দুটি জমিতে প্রয়োগ করেন, বিশ্লেষণ করো। বি কে বলতো, এই যে বি হচ্ছে ইউরিয়া সার, এ হচ্ছে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করলে বি হচ্ছে ইউরিয়া সার, আর
বলতেছে এ থেকে অন্য একটি ভিন্নধর্মী সার সি উৎপাদন করা যায়, এ হতে অন্য একটি ভিন্নধর্মী সার সি উৎপাদন করা যায়। তার মানে এখান থেকে সি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, তাহলে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সারও প্রস্তুত হয়, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম সালফেটও প্রস্তুত হয়। আচ্ছা, এর পরেরটা যাচ্ছে, দেখো যে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কি তৈরি হচ্ছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে, অ্যামোনিয়া। এখন বলতেছে কৃষিক্ষেত্রে এর গুরুত্ব সমীকরণ সহ বর্ণনা করো। অ্যামোনিয়া থেকে যেটা বললাম যে অ্যামোনিয়া থেকে দুইটা সার বানানো যায়, একটা হচ্ছে ইউরিয়া সার আর একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, একটা হচ্ছে ইউরিয়া আর একটা হচ্ছে কি অ্যামোনিয়াম সালফেট বানানো যায়। সো ঘতে আমাকে আসলে এই কথাগুলোই ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তো তাহলে আমরা কিন্তু আমাদের 12 অধ্যায় যতগুলো বোর্ড অ্যানালাইসিস প্রশ্ন ছিল আমরা সমস্ত প্রশ্নগুলো এখানে সমাধান করে ফেলেছি। আমরা সমস্ত প্রশ্নগুলো নিয়ে এখানে কথা বলেছি, আমরা টাইপ ওয়াইজ ভাগ করেছি, সেগুলো তোমাদের সামনে প্রশ্নগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।